কমলপুর গ্রামে আনারসের বাড়িতে বসবাস করত ডাইনি ও তার স্বামী। বৃদ্ধ হয়ে গেছে, তাই ডাইনি চঞ্চলাকে ভালো কিছু এনে খেতে দিতে পারে না। তাই ডাইনি তার স্বামীকে দেখতে পারে না। তোমাকে আমি কত করে বলবো তুমি আমার জন্য ভালো কিছু নিয়ে আসো, তুমি কিন্তু নিয়ে আসছো না। আমার কিন্তু ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ না শরীরের অবস্থাটা কেমন? তুমি তো আমার একটু দুঃখ কষ্ট বোঝো না গো। কি বুঝবো বলো? তুমি তো আমাকে বলেছিলে বিয়ে করে অনেক সুখে রাখবে, কিন্তু এখন তো দেখছি চাকরানি করে রেখে দিয়েছো। তুমি আমাকে দেখে একটু বুঝতে পারছো না? আমার শরীরটা তো দিন দিন শুকিয়ে যাচ্ছে। তোমাকে বললাম আমার জ্বরের ওষুধ এনে দাও, তুমি তো আমার কথা একটুও শুনছো না দেখছি। তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো, তুমি আমাকে ভালো কিছু খাওয়াতে পারবে না। যা কিছু ব্যবস্থা আমাকেই করতে হবে। তুমি থাকো, আমি চলে গেলাম তোমার এইখান থেকে। শাকচুন্নি তার স্বামীর উপর বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে আসে। রাগ করে তো চলে আসলাম, এখন কি করি? হ্যাঁ, ওই তো দূরে একটা আম গাছ দেখা যাচ্ছে। যাই, আমি ওই আম গাছে গিয়ে বসি, দেখি কেউ কিছু নিয়ে আসে কিনা। যদি নিয়ে আসে তাহলে ওরে ঘাড় মুটকে খেয়ে নেব। হা হা হা। আম গাছে বসে শাকচুন্নি এদিক ওদিক ভালো করে দেখে এবং কাউকে দেখতে পায় না। 1 ঘন্টা বসা হয়ে গেল এখানে, কই কেউই তো আসছে না। আমাকে কি আজ সারাদিন না খেয়ে থাকতে হবে? আরে ওই তো দুজন আসছে, হাতে আবার মাছ। কি মজা, যাই মাছটা কেড়ে নিই। বুঝলে গো গিন্নি, আজকে কিন্তু মাছটা তুমি ভালো করে রান্না করবে। আমি অনেকদিন বাদ এই ইলিশ মাছটা নিয়েছি। ওই কবে যে খেয়েছি তোমার হাতের ইলিশ রান্না, সেই স্বাদ এখনো যেন আমার হাতে লেগে আছে। আমি 1 ঘন্টা থেকে না খেয়ে আছি, তোরা একটু তাড়াতাড়ি আসতে পারিসনি? তাহলে আমার মাছটা খেয়ে এতক্ষণ পেট ভরে যেত। দে তাড়াতাড়ি মাছটা দে, আর তোরা এখান থেকে চুপচাপ চলে যা। আর আমি যে তোদের কাছে মাছ নিয়েছি এই কথা কাউকে বলবি না। যদি বলিস তাহলে তোদেরও ঘাড় মটকে খেয়ে নেব। ও শাকচুন্নি, তুমি আজ আমাদের এই মাছটা নিও না। আমরা অনেক শখ করে এই মাছটা নিয়ে এসেছি। তুমি যদি এই মাছটা নিয়ে নাও তাহলে যে আমাদের সমস্ত আশা নিভে যাবে গো। আমরা অনেক শখ করেছি এই মাছটা বাড়িতে রান্না করে সকলে মিলে খাবো। তোরা বাড়িতে খাবি আর আমি খিদের জ্বালায় জ্বলে পুড়ে মরবো, এটা তো হতে দেব না। ভালোই ভালোই মাছটা আমাকে দিয়ে দে। মাছটা ডাইনিকে দিয়ে তারা জীবন বাঁচানোর জন্য পানপনে দৌড়াতে থাকে। আর শাকচুন্নি মাছ পেয়ে তাদেরকে কিছু বলে না। কত বড় মাছ! এই মাছটা খেলে আজ আমার সারা দিন চলে যাবে, একটুও খিদে লাগবে না। ভূপেশ ও তার স্ত্রী বাড়ি চলে আসে। তারা অনেক চিন্তা করে, মেয়েকে কথা দিয়েছিল ইলিশ মাছ এনে খাওয়াবে। তুমি এত চিন্তা করো না, ইলিশ মাছ খাওয়াতে পারলে না তো কি হয়েছে? এর পরের বার আনারস বিক্রি করে মেয়ের জন্য ইলিশ মাছ নিয়ে এসো। এখন তুমি চিন্তা করা ছাড়ো তো। আরে গিন্নি, আমি ইলিশ মাছের জন্য কোনো চিন্তা করছি না। আমার চিন্তা হচ্ছে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে। যদি ডাইনি আমার মেয়েটার কোনো ক্ষতি করে। দেখো, এই অলক্ষণে কথা তুমি মুখেও আনবে না। ডাইনি কেন আমার মেয়ের ক্ষতি করতে যাবে? আমরা কি ডাইনির কোনো ক্ষতি করেছি যে ডাইনি আমাদের ক্ষতি করবে? আমরা তো ডাইনির কোনো ক্ষতি করিনি, তবুও কেমন জানি ভয় ভয় মনে হচ্ছে। শর্মিলা ও ভূপেশ কথা বলাবলি করছিল, তখন সেখানে তার মেয়ে আসে। মা চলো, আমাকে ইলিশ রান্না দিয়ে ভাত খেতে দিবে। কতদিন পর আজ ইলিশ রান্না দিয়ে ভাত খাবো। আনিসা, তোমার বাবা তোমার জন্য ইলিশ নিয়ে আসতে পারেনি, তবে তুমি চিন্তা করো না, তোমাকে কিছুদিনের মধ্যে আমরা ইলিশ রান্না করে খাওয়াবো। না মা, আমি আজকে ইলিশ খাবো, আজকে ইলিশ এনে দাও। সোনা মা আমার, তুমি ওই রকম করো না।
তোমার বাবার হাতে এখন তেমন টাকা নেই, কয়েকদিন পর আনারস বিক্রি করব, তখন তোমার জন্য ইলিশ মাছ আনতে বলবো। ঠিক আছে, এর পরের বার যদি না নাও তাহলে আমি রাগ করব। ঠিক আছে, চলো এখন আমরা আনারসের ভুঁই থেকে ঘুরে আসি। আরে মাছটা খাওয়ার পরও দেখছি খিদে লেগে গেছে। এখন যে কি করি, আর মাছ খাবো না। এইবার আমাকে কিছু ফল খেতে হবে, নইলে শরীরটা একেবারে মেশমেশে হয়ে গেছে। যদি ফল খাই তাহলে আমার শরীরে অনেক শক্তি আসবে, আমি বৃদ্ধ হব না, আমি অনেকের ঘাড় মুটকে খেতে পারবো। হা হা, কি মজা, কি মজা। এখন যাই, কোথায় কিছু পাচ্ছি কিনা দেখি। ও গিন্নি, কি দেখছো বলো? সব আনারস তো এখনো কাঁচায় আছে গো। কি করব, সামনের মাসে তো এদেরকে বিক্রি করতে পারবো না। সেটাই তো দেখছি গো, এই জমির তো আনারস এখনো পাকতে 1 থেকে 1.5 মাস সময় লেগে যাবে। এখন কি করা যায় বলো? আর 1.5 মাস পর তো আনারসের দাম অনেক কমে যাবে, তখন তো লসের মুখ দেখতে হবে। মা, তাহলে এই মাসে আনারস বিক্রি করা হবে না? আনারস বিক্রি না হলে তোমরা তো আমাকে ইলিশ মাছ খাওয়াবে না দেখছি। দেখ আনিশা, তুই শুধু ইলিশ মাছ করিস না। তোর বাবার কাছে এখন টাকা নেই, আনারস বিক্রি না হলে তোকে কিভাবে ইলিশ মাছ এনে খাওয়াবে? ওগো শুনো, মেয়েটাকে ওইভাবে বকো না। বাড়ি চলো, দেখি কিছু ব্যবস্থা করা যায় কি না। শাকচুন্নি আনারসের জমি দেখতে পাই, তখন শাকচুন্নি সেই আনারসের জমিতে আনারস খাওয়ার জন্য চলে আসে। আরে কত সুন্দর সুন্দর আনারস, দেখে মনে হচ্ছে আনারসের ফুল ফুটেছে। হা, হা, কি মজা। এখন আমি আর কিচ্ছু খাবো না, শুধু আনারসে খাবো, তাহলে আমার শরীরটারও মেশমেশে দূর হয়ে যাবে। ডাইনি তখন আনারস খাওয়ার জন্য জমির ভিতরে যায় এবং আনারস ছিঁড়তে যায়, কিন্তু সে কোনো মতেই ছিঁড়তে পারে না। চিড়া হচ্ছে না। আরে কত শক্তি লাগে, আনারস তো তুলতেই পারছি না। অযথা শক্তি নষ্ট করে লাভ নেই, আগে দেখতে হবে মানুষেরা এইগুলো কিভাবে তোলে। ডাইনি আনারস তুলতে ব্যর্থ হয় এবং সে জমি থেকে চলে যায় এবং একটা গাছে গিয়ে বসে দেখার জন্য মানুষেরা কিভাবে আনারস তোলে। গিন্নি, এ মাস তো মনে হচ্ছে লসই হবে। আমি ভাবলাম পূর্বের জমিটাতে যদি আনারসগুলো পাকে তাহলে এই মাসে বিক্রি করে দেব। এই মাসে আনারসের দাম অনেক হাই। সেটাই তো দেখছি, তবে আর কি করা যায় বলো? পশ্চিমের জমিতে আনারসগুলো মনে হয় পেকে গেছে। ভাবলাম আনারসের যখন অনেক দাম হবে তখন পশ্চিমের জমির আনারসগুলো বিক্রি করব, কিন্তু সেটা তো হলো না। তুমি কাল সকালে পশ্চিমের জমিতে গিয়ে দেখে আসো আনারসগুলো বিক্রি করার মতো হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে গিন্নি, যেটা ভেবেছিলাম সেটা তো আর হলো না। পূর্বের জমির আনারসগুলো পাকতে পাকতে পশ্চিমের আনারসগুলো বিক্রি করে দিতে হবে। বাবা, এই ফুলের আনারস দেখছি সবগুলোই পেকেছে। চলো এই ভুঁই থেকে কটা আনারস তুলে নিয়ে যাই। না রে মা, এখন আনারস খাওয়া যাবে না। আনারসের যে দাম, যদি খাই তাহলে পেটে আগুন ধরে যাবে। এই ভুঁয়ের আনারসগুলো বিক্রি করে তোকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেব। তুই কিন্তু স্কুলে গিয়ে ফাঁকি মারবি না,
স্কুলে ভালো মতো ভাবে পড়াশোনা করবি, তোকে চাকরি নিতে হবে। তুই যদি বড় হয়ে চাকরি পেয়ে যাস তাহলে তোকে আমি প্রতিদিনই ইলিশ মাছ খাওয়াবো। আর এখন আনারস 80 টাকা পিস, একটা খেলেই আমাদের অনেক বড় লস হয়ে যাবে। না, তুমি এমন বলো না। চলো, কিছু আনারস তুলে নে, বাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, তোর যখন আনারস খেতে এত ইচ্ছা করছে তাহলে যা, একটা তুলে নিয়ে আয়। বাবা, চলো এখন বাড়ি চলো। আকাশে অনেক মেঘ উঠেছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। আরে মা, আমি অনেক দিন পর এই পশ্চিমের মাঠে এসেছি, আমি এখন যাব না, তুই একাই চলে যা। আরে ওই বাচ্চা মেয়েটা তো একটা আনারস নিয়ে এইদিকেই আসছে। যাই, ওর কাছ থেকে আনারসটা কেড়ে নিব। এই বাচ্চা, আমাকে আনারসটা দিয়ে দে, আর তুই এখান থেকে চলে যা। ওই শাকচুন্নি, তুই আমার পথ থেকে সরে যা। বাবা বলেছে তুই আমার ইলিশ মাছ খেয়ে নিয়েছিস, আর এখন আবার তুই আবার আনারস খেতে চাচ্ছিস। হ্যাঁ, আনারস খেতে চাইছি। আমার যদি মাথা গরম হয়ে যায় তাহলে তোকেও খেয়ে নেব। ভালোই ভালোই বলছি, আনারসটা দিয়ে তুই এখান থেকে চলে যা। আমি তোকে আনারস দিব না, পারলে তুই আমার কাছ থেকে কেড়ে নে। শাকচুন্নি ডাইনি তখন আনিশাকে তাড়তে শুরু করে। আনিশা আনারস নিয়ে পানপনে দৌড়াতে থাকে। আনিশাকে ডাইনি পিছু পিছু তাড়তে থাকে। অনেক দূর আসার পর ডাইনি আনিশাকে ধরতে পারে না। আরে ছোট বাচ্চা বললে হবে না, ওর তো একটু ভয় নাই দেখছি। আমাকে ওই ভুঁই থেকে সমস্ত আনারস তুলে নিতে হবে। সেই দিন আনারস তুলতে পারিনি, আজ আমি আনারস তুলে ছাড়বো। ডাইনি আনারসের কাছে গিয়ে জমির সমস্ত আনারস তুলে নেয় এবং জমিকে ফাঁকা করে দিয়ে সে আনারস নিয়ে পালিয়ে যায়। দেখো, তুমি ছেলে হয়ে এতগুলো খাবার আনতে পেরেছো, আমি মেয়ে হয়ে কতগুলো আনারস নিয়ে এসেছি। এইগুলো এখন 1 মাস ধরে খাবো। আরে বউ, তুমি যে আনারসগুলো নিয়ে এসেছো, মানুষেরা তো ভালো না। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তাহলে তুমি কি করবে? আরে তুমি তো অনেক ভীতু, মানুষরা আমাদের কিছু করতে পারবে নাকি? আরে বউ, আগে মানুষ আমাদেরকে দেখে ভয় করতো, কিন্তু এখন তো সব থেকে ভয়ানক মানুষ। মানুষে তো মানুষকে দেখে ভয় করছে না। ওই সব ছাড়ো তো, তোমার ভয় তোমার কাছে রাখো, চলো খেতে চলো। আরে ভাই, আপনি যেটা বলেছেন সেটাই হবে। পার পিস আপনাকে 120 টাকা করে দেয়া হবে।
আপনি কি বলছেন একটু বলুন। আরে ভাইজান, আপনি এটা কি বলছেন? ওই যে নারায়ণ ভাই আছে না, ও তো আমাকে পার পিস 125 টাকা করে দেবে বলেছে। ও আচ্ছা, বুঝলাম। তাহলে আপনি 125 টাকা করে পিস নেবেন? হ্যাঁ, 125 টাকা করে পিস নেব, নইলে কিন্তু আমি দেব না। আপনাকে দেওয়ার আমার একটাই উদ্দেশ্য, আপনি আমাকে নগদ টাকা দিয়ে দেন। আর ওই নারায়ণকে দিলে আজ দিছি কাল দিছি করে 1 মাস ফেলে রাখে। ঠিক আছে, কাল সকালে আমি মাল কাটতে আসবো, আপনি কিন্তু রেডি থাকবেন। আরে ভাই, আপনার বইয়ে তো একটা আনারস নেই, আপনি শুধু শুধু আমার সঙ্গে দামাদামি করছিলেন। আপনি তো একেবারে বেফালতু লোক। আগে জানলে আপনার কাছে আমি মাল নিতে আসতাম না। আপনি আমার সঙ্গে এত বড় ধোঁকা করলেন। আরে ভাই, আপনি আমাকে খারাপ ভাবেন না। আমার এই বইয়ে তো অনেক আনারস ছিল, হঠাৎ সব আনারস কোথায় গেল আমি তো নিজেও জানতে পারছি না। তবে আমি এখন বুঝতে পারছি এই সমস্ত আনারস ডাইনি চুরি করে নিয়ে গেছে। তুমি এইসব কি বলছো? জমির সব আনারস ডাইনি তুলে নিয়ে গেছে। এই ডাইনির তো কিছু একটা করতে হবে। এই ডাইনিকে উচিত শিক্ষা দিতে হবে, নইলে আমাদের এইভাবে ক্ষতি করে যাবে। আমাদের ওই নতুন পাড়ায় একটা মৌলানা থাকে। ওই মৌলানা ওই ডাইনির কিছু একটা করতে পারবে। আমাদের ওই মৌলানা কাছে যাওয়া উচিত। তুমি ঠিক বলেছ গিন্নি। আচ্ছা ঠিক আছে, আজকেই আমরা ওই মৌলানার কাছে যাব এবং মৌলানাকে সব কিছু খুলে বলবো। নিশ্চয় ও আমাদের কিছু একটা উপকার করে দিতে পারবে। মৌলানা সাহেব, আপনি আমার কিছু একটা করেন, নইলে আমি তো একেবারে শেষ হয়ে যাব। আমার 1 লাখ টাকার আনারস সব ডাইনি খেয়ে নিয়েছে। এটা তোমরা কি বলছো? এর আগের বার তো ডাইনিকে আমি অনেক বড় শিক্ষা দিয়েছিলাম। সে আমাকে কথা দিয়েছিল আমাদের এই গ্রামে থাকবে, কিন্তু কারো কোনো ক্ষতি করবে না। ডাইনিকে কিছু বলা হয়নি অনেক দিন থেকে, তাই ওর তো সাহস অনেক বেড়ে গেছে মনে হচ্ছে। এই ডাইনির অত্যাচারে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। এই কিছুদিন আগে আমি আমার মেয়ের জন্য ইলিশ নিয়ে আসছিলাম, ওটাকেও সে কেড়ে খেয়ে নাই। আচ্ছা ঠিক আছে, চলো তোমরা আমার সঙ্গে। ওই ডাইনিকে আমি বড় শিক্ষা দেব। এটা বলে তারা ডাইনির আনারসের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং মাওলানা সাহেব সেই ডাইনিকে ডাকতে শুরু করে। এই ডাইনি, ভিতরে কি করছিস? বের হয়ে আয়। তোর তো সাহস দেখছি দিন দিন অনেক বেড়ে গেছে। আজ তোর একদিন কি আমার একদিন। ডাইনি, তুই কি এর আগের বারের কথা ভুলে গেছিস? তোকে একটা শিশিতে বন্দি করে রেখেছিলাম। তুই অনেক কাকতি মিনতি করতে শুরু করলি, তাই তোকে ছেড়ে দিলাম। তুই আমাকে কথা দিয়েছিলি আমাদের এই গ্রামের কোনো মানুষকে তুই বিরক্ত করবি না, কিন্তু তুই এদের আনারস কেন চুরি করে নিয়ে এসেছিস? এই মৌলানা সাহেব, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি এই গ্রাম থেকে যাব না। তুই পারলে আমার কিচ্ছু করে দেখা। আমি জানি তুই শুধু শুধু আমাকে ভয় দেখাস। তুই আমার কিচ্ছু করতে পারবি না, এটা আমি ভালো করে জানি। হা হা হা। কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? এর আগের বার তোর প্রতি আমার মায়া হয়েছিল, কিন্তু এবার তোকে আমি আমার গ্রাম ছাড়া করব। এটা বলে মাওলানা সাহেব মন্ত্র বলে ডাইনির দিকে ফু দিতে থাকে। তখন ডাইনির গা মরিচের মতো জ্বলতে শুরু করে। ওরে বাবা রে, গোটা গা আমার জ্বলছে। মৌলানা সাহেব, তুই একটু চুপ কর, তোর কাছে আমি ক্ষমা চাইছি। মৌলানা সাহেব চুপ কর। ডাইনি মৌলানা সাহেবের পা ধরে ক্ষমা চায় এবং ডাইনি সেইখান থেকে পালিয়ে যায়। এইদিকে তার স্বামীকে মৌলানা সাহেব কিছু বলে না, কারণ তার স্বামী অনেক ভালো ছিল, মানুষের কোনো ক্ষতি করত না।